হ্যালো স্টুডেন্টস, তো আগের ক্লাসে আমরা ইন্টারফেজ দশা নিয়ে পড়েছিলাম। তো আজকে আমরা বিভাজন দশা বা মাইটোটিক ফেজ সম্বন্ধে পড়ব। তো চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করি। তো আজকে আমরা পড়ব বিভাজন দশা, এর আরেকটা নাম হচ্ছে মাইটোটিক ফেজ। ইন্টারফেজ দশা আমরা দেখছিলাম যে কোষটা বিভাজনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই দশা অ্যাকচুয়ালি বিভাজন হয়। এটা আবার দুটো দশায় বিভক্ত। একটা দশাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, এবং আরেকটা দশাকে আমরা বলি সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আজকের ক্লাসে আমরা ক্যারিওকাইনেসিসটা ভালো করে পড়বো। তো ক্যারিওকাইনেসিসের আমাদের টোটাল 4টা ধাপ থাকে। কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ দশা। এই প্রত্যেকটা দশা সম্বন্ধে আমরা পড়বো, তার বৈশিষ্ট্য কি। এবার এই ক্যারিও কথাটার মানে হচ্ছে নিউক্লিয়াস। কি বললাম? ক্যারিও কথাটার মানে হচ্ছে আমাদের নিউক্লিয়াস, আর কাইনেসিস মানে হচ্ছে বিভাজন। আমাদের এই দশায় নিউক্লিয়াসের বিভাজন ঘটে। তাহলে ক্যারিওকাইনেসিসের প্রথম দশা সম্বন্ধে আমরা আগে জানি। প্রথম দশার নাম কি? প্রোফেজ দশা। দ্বিতীয় দশার নাম কি? মেটাফেজ দশা। তৃতীয় দশার নাম কি? অ্যানাফেজ দশা, অ্যানাফেজ দশা। এরপরে দশা নাম কি? আমাদের দশাটা লিখবো না, টেলোফেজ দশা, টেলোফেজ। এই হচ্ছে আমাদের 4টা ধাপ। এইবার মাধ্যমিকের জন্য কিন্তু এই দশাগুলোর বৈশিষ্ট্য এবং ছবি আসবে, একটা ছবি আসবেই। কারণ এবার জানো তোমরা ক্রোমোজোমের ছবি এসেছে 2 নম্বর চ্যাপ্টার থেকে। তো এবার কিন্তু এই দশা থেকে একটা কোশ্চেন আসবেই। এবার প্রোফেজ দশা হচ্ছে আমাদের এই ক্যারিওকাইনেসিসের সবচেয়ে ক্ষণস্থায়ী দশা। ক্ষণস্থায়ী কেন বলতে, সরি ভুল। প্রোফেজ হচ্ছে সবচেয়ে প্রথম দশা এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা হচ্ছে আমাদের প্রোফেজ, আর সবচেয়ে ক্ষণস্থায়ী। তাহলে এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা, আর অ্যানাফেজ হচ্ছে সবচেয়ে ক্ষণস্থায়ী দশা। ঠিক আছে, এবার কি কি হয় সেটা দেখো। এই মনে করো একটা কোষ যার প্রোফেজ দশায় আছে, তার মধ্যে নিউক্লিয়াস আছে। এইবার আমরা G1 G2 এস দশায় আমরা পড়েছিলাম যে এস দশায় আমাদের দুটো সেন্ট্রিওল তৈরি হয়, আর দুইটা সেন্ট্রিওলকে আমরা একসঙ্গে বলি সেন্ট্রোজোম। বাকি অন্যান্য ম্যাটেরিয়াল আছে, সেগুলো অবশ্যই জানবো। এবার এই যে টোটালটাকে আমরা কি বলবো? সেন্ট্রোজোম। এটা একটা সেন্ট্রোজোম, এটা একটা সেন্ট্রোজোম, আর 4টা সেন্ট্রিওল। এবার তুমি যদি প্রোফেজ দশায় দেখো, সবার প্রথমে নিউক্লিয় পর্দাটা যে আছে, তার আগে আরেকটা জিনিস দিই আমি। এই নিউক্লিয়াসের মধ্যে আরো একটা ঘন অঞ্চল পাওয়া যায়, এটাকে বলে নিউক্লিওলাস, নট নিউক্লিয়াস। এর নাম কি? এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। এবার প্রোফেজ দশায় আমাদের এই নিউক্লিয় পর্দাটা আস্তে আস্তে বিনষ্ট হতে থাকে। ঠিক আছে, এবং নিউক্লিয় পর্দাটা বিনষ্ট হয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, এবং তার সাথে সাথে এই নিউক্লিওলাসটাও অবলুপ্তি হতে শুরু করে। দুটো বৈশিষ্ট্য গেল। আর কি হয়? তুমি যদি G1 দশায় আমাদের ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো দেখো, ক্রোমাটিডগুলো এরকম এরকম থাকে, একটু সূত্রাকার, লম্বা লম্বা। এটা কোন দশায় বললাম? G2 দশায়। তুমি যখনই প্রোফেজ দশায় ঢুকবে, এই ক্রোমাটিডগুলো আস্তে আস্তে পেঁচাতে থাকে, পেঁচিয়ে পেঁচিয়ে মোটা হতে শুরু করে। এই পেঁচানোকে বলে স্পাইরালাইজেশন।
তাহলে স্পাইরালাইজেশন পদ্ধতিতে ক্রোমাটিড গুলো আস্তে আস্তে পেঁচিয়ে মোটা হতে শুরু করে। আমি দুইটা ক্রোমোজোমের ছবি দিলাম, বাকি আর দিলাম না। এটা একটা বৈশিষ্ট্য গেল। নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে যায়, প্রোফেজ দশার একটা বৈশিষ্ট্য। আরেকটা জিনিস, আমাদের এই যে সেন্ট্রোজোম আছে, এবার সেন্ট্রোজোমের বিষয়ে আর একটু বলে দিই আমি ভালো করে। এইটা তো আমাদের সেন্ট্রিওল, এই দুইটা সেন্ট্রিওল এখানে আঁকা হয়েছে। এবার এই এর বাইরের দিকে আমাদের এই পাশে কিছু রশ্মি তৈরি হয়, এইগুলোকে বলে অ্যাস্ট্রাল রশ্মি। অ্যাস্ট্রাল রশ্মি। আর তার সামনের দিকে আমাদের কিছু তন্তু সৃষ্টি হয়, এগুলোকে বলে বেম তন্তু। এই পাশ থেকেও আমাদের কিছু তন্তু সৃষ্টি হবে, আর এদিকে অ্যাস্ট্রাল রশ্মির সৃষ্টি হবে। তাহলে এইগুলোকে আমরা কি বলবো? বেম তন্তু। এবার তাহলে প্রোফেজ দশার একটা বৈশিষ্ট্য কি? বেম তন্তুর গঠন শুরু হয়। তাহলে আরেকবার বলে নিই কি কি। নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা অবলুপ্ত হতে শুরু করে, নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে যায়, বেম তন্তুর গঠন শুরু হয়, ক্রোমোজোমগুলো পেঁচিয়ে পেঁচিয়ে মোটা হতে শুরু করে। এটা হচ্ছে প্রোফেজ দশার বৈশিষ্ট্য, এবং এটা সবচেয়ে ক্যারিওকাইনেসিসের দীর্ঘস্থায়ী দশা। এটা একটা গেল। এবার এটা কিন্তু প্রাণী কোষের একটা ছবি আঁকা আছে। এবার বলে দিই, আমাদের এই যে সেন্ট্রিওল দুটো আমি এঁকেছিলাম, তার বাইরের দিকেও না, এই যে যেখান থেকে বেম তন্তু অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হচ্ছে, এইগুলোতে এই চারিদিকে কিছু প্রোটিন থাকে। এই যে লাল লাল যে ডট ডট দিলাম, এই প্রোটিনগুলোর নাম হচ্ছে, বড় ক্লাসে পড়বে, গামা টিউবিউলিন প্রোটিন। গামা টিউবিউলিন রিং কমপ্লেক্স বলে, রিং কমপ্লেক্স। এখান থেকে আমাদের বেম তন্তুগুলো তৈরি হয়, এটা জিনিস মনে রাখবে। বেম তন্তু কিন্তু সেন্ট্রিওল থেকে তৈরি হয় না, ঠিক আছে? কিন্তু বেম তন্তু কোথা থেকে তৈরি হয়? এই টোটালটাকে আমরা কি বলতে পারি? টোটালটাকে আমরা বলবো সেন্ট্রোজোম। তাহলে আমরা বলতে পারি যে সেন্ট্রোজোম থেকে, কারণ গামা টিউবুলিন রিং কমপ্লেক্স গুলো তো সেন্ট্রোজোমেরও পার্ট, তাহলে আমরা বলতে পারি যে সেন্ট্রোজোম থেকে বেম তন্তু সৃষ্টি হয়। কিন্তু আমরা এটা বলতে পারি না যে সেন্ট্রিওল থেকে বেম তন্তু সৃষ্টি হয়। যে সকল বেম তন্তু সেন্ট্রোজোম থেকে সৃষ্টি হয় তাদেরকে আমরা বলি অ্যাস্ট্রাল বেম। অ্যাস্ট্রাল বেম। আমাদের প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, সেখান থেকে বেম তৈরি হয়, তার জন্য আমরা বলি প্রাণী কোষের বেম তন্তুগুলো বলি অ্যাস্ট্রাল বেম। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এই সেন্ট্রিওল দুইটা থাকে না, ঠিক আছে? তো যখন বেম তন্তু সেন্ট্রোজোম থেকে তৈরি হয় না, তাহলে সেন্ট্রিওল নেই, মানে আমরা এগুলোকে এবার আমরা সেন্ট্রোজোম বলতে পারবো না। যখন বেম তন্তু সেন্ট্রোজোম থেকে তৈরি হয় না, তখন তাকে আমরা বলবো অ্যানাস্ট্রাল বেম। অ্যানাস্ট্রাল বেম। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এই গামা টিউবুলিন রিং প্রোটিনগুলো থাকে, তাই উভয় ক্ষেত্রেই আমাদের বেম তন্তু তৈরি হবে। প্রাণী কোষে সেটা সেন্ট্রোজোম থেকে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থেকে না, শুধুমাত্র গামা টিউবুলিন রিং প্রোটিন থেকে। ঠিক আছে, বোঝা গেল? বাস এতটুকুই। বড় ক্লাসে যাবে আরো শিখবে। এইবার আমাদের পরবর্তী দশাটার নাম হচ্ছে আমাদের কি? মেটাফেজ দশা। এবার মেটাফেজ দশা কি হয়? এই কোষ প্রোফেজ দশায় আমাদের ক্রোমোজোমগুলো মোটা হতে শুরু করে। আর একটু বলে দিই, নিউক্লিয় পর্দা এই দশায় সম্পূর্ণ অবলুপ্ত হয়, নিউক্লিওলাস সম্পূর্ণ অবলুপ্ত হয়, দুটো বৈশিষ্ট্য গেল। এবং আমাদের বেম তন্তুর গঠন একদম সম্পূর্ণ হয়। তো আমরা যদি এই সেন্ট্রিওলগুলোকে আঁকি, সেন্ট্রিওলগুলোকে এঁকে দিলাম, এবার আমরা এই অ্যাস্ট্রাল রশ্মিগুলোকেও এঁকে দিলাম, অ্যাস্ট্রাল রশ্মিগুলোকে এঁকে দিলাম। এবার আমরা দেখব আমাদের যে
বেম তন্তুগুলো আছে সেগুলো তৈরি হবে। বেম তন্তুর গঠন একদম সম্পূর্ণ হলো। এবার ক্রোমোজোম গুলো কই গেল? মেটাফেজ দশার একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে ক্রোমোজোম গুলো মাঝ বরাবর অবস্থান করে। প্রোফেজ দশায় ক্রোমোজোম গুলো নিউক্লিয়াসের যে কোনো জায়গায় থাকতে পারে, ছড়িয়ে ছিটিয়ে থাকে। কিছু প্রোটিন, ওগুলাকে বলে কাইনেসিন, এই কাইনেসিন প্রোটিনগুলোর সাহায্যে ক্রোমোজোমগুলো মাঝ বরাবর এসে জমা হয়। এইবার মনে করো একটা ক্রোমোজোম এখানেই আছে, এবার কি করবে বলতো? কাইনেসিন প্রোটিন, এই কাইনেসিন প্রোটিন লালটা এই ক্রোমোজোমটাকে ধরে 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 ঠিক কোষের মাঝ বরাবর নিয়ে আসবে, এরকম করে মাঝ বরাবর নিয়ে আসলো। ঠিক এখানেও মনে করো একটা ক্রোমোজোম ছিল, ওই কাইনেসিন প্রোটিন এসে কি করবে? ক্রোমোজোমটাকে মাঝ বরাবর নিয়ে আসবে। এবং মাঝ বরাবর নিয়ে আসার পর আমাদের এই যে বেমতন্তুগুলো আছে, এই যে ক্রোমোজোমটা মাঝ বরাবর আসলো, এইবার বেমতন্তুগুলোর এই ক্রোমোজোমের দুই পাশে কি থাকে? সেন্ট্রোজোমের সেন্ট্রোমিয়ারের দুপাশে কাইনেটোকোর থাকে। এই বেমতন্তুগুলো এবার সুন্দর করে এই দুপাশের কাইনেটোকোরের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সবার প্রথমে কি বললাম? আমাদের ক্রোমোজোমগুলোকে কিছু মোটর প্রোটিন, ওগুলোর নাম হচ্ছে কাইনেসিন, এগুলোকে ধরে নিয়ে আসে, ধরে নিয়ে এসে তারপর ও ক্রোমোজোমের সঙ্গে কাইনেটোকোরের সঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক আছে? তাহলে মেটাফেজ দশার বৈশিষ্ট্য কি কি? ক্রোমোজোমগুলো মাঝ বরাবর থাকে। ক্রোমোজোমের এই মাঝ বরাবর অবস্থানকে বলা হয় মেটাফেজ প্লেট। তাহলে এই মাঝ বরাবর যে আছে ক্রোমোজোমগুলো, এটাকে কি বলবো? মেটাফেজ প্লেট। বুঝা গেল? আর এই যে বেমতন্তুগুলো আছে, এগুলোর নাম আছে। যে সমস্ত বেমতন্তু কাইনেটোকোরের সঙ্গে যুক্ত হয়, এগুলোকে বলে কাইনেটোকোর স্পিন্ডেল বা কাইনেটোকোর বেমতন্তু। কাইনেটোকোর বেম। ঠিক আছে? বইয়ে ক্রোমোজোমাল বেম বা এরকম কিছু পাবে। আর যে কিছু কিছু বেমতন্তু দেখো কখনোই একে অপরের সঙ্গে লেগে যায় না, এবং তারা ক্রোমোজোম এক মেরু থেকে তৈরি হয় কোষের, এবং মাঝখানে এসে থেমে যায়। এইগুলোকে বলা হয় আমাদের পোলার বেমতন্তু। এরা পরস্পর কিন্তু এরকম করে যুক্ত থাকে। এইগুলোকে আমরা কি বলবো তাহলে? পোলার বেমতন্তু। বুঝা গেল? তাহলে মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলো বুঝে নেওয়ার একবার। ক্রোমোজোম মাঝ বরাবর থাকে, মেটাফেজ প্লেট গঠন করে, বেমতন্তু গঠন সম্পন্ন হয়। কিছু বেমকে বলে কাইনেটোকোর বেম, কিছু বেমকে বলি পোলার বেম। আর নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস অবলুপ্ত হয়। আর ক্রোমোজোম সবচেয়ে বেস্ট মোটা এবং স্পষ্ট দেখা যায় মেটাফেজ দশায়। তো পরীক্ষায় যদি এসে কোন দশায় নিউক্লিয় পর্দা সম্পূর্ণরূপে অবলুপ্ত হয়? মেটাফেজ দশা। যদি পরীক্ষায় আসে কোন দশায় আমাদের বেমতন্তু গঠন সম্পূর্ণ? মেটাফেজ দশা। বুঝা গেল? তাহলে আমরা প্রোফেজ মেটাফেজ পড়লাম। এবার আমরা পড়ব অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশা কি হয়? তাহলে এই হচ্ছে, আমি কোষটার ছবি আঁকি। নিউক্লিয় পর্দা তো নেই। অ্যানাফেজ দশায় আমাদের ক্রোমোজোমটা ভেঙে যায়। এই তো ক্রোমোজোম ছিল, তার দুটা ক্রোমাটিড সেন্ট্রোমিয়ার দ্বারা মাঝখানে যুক্ত, এই সেন্ট্রোমিয়ারটা। এবার অ্যানাফেজ দশা কি হয়? আমাদের এই সেন্ট্রোমিয়ারটা ভেঙে যায় মাঝ বরাবর। তাহলে ভেঙে গেলে কি হবে? আমরা নতুন দুইটা ক্রোমোজোম পাবো। এই একটা ক্রোমোজোম, এই আর একটা ক্রোমোজোম। বুঝা গেল? এবার এই পাশে তো বেমতন্তু যুক্ত, এই পাশে বেমতন্তু যুক্ত। এবার এই বেমতন্তু একে এদিকে টানবে, এই বেমতন্তু একে এদিকে টানবে। দেখো এবার এই হচ্ছে আমাদের ক্রোমোজোম গুলো আলাদা হয়ে গেল।
এখানে আমি 3টা ক্রোমোজোম দিচ্ছি, সুন্দর, যেহেতু ছবি জায়গা আছে আমার, আমি 3টা ক্রোমোজোমের ছবি দিচ্ছি। এখানে 2টা দিয়েছি, তো ইচ্ছা করে 3টা দিয়ে দিলাম। এইবার এই বেনতন্তু আমাদের দাঁড়াও একটু, কাইনেট আমাদের সেন্ট্রোজোমটা ছবি আঁকি। এইদিকে টানলো, এইদিকে টানবে, এইদিকে টানবে, সে ছবি আঁকি। এবার এই ক্রোমোজোমগুলো আলাদা হয়ে গেল। এবার এই যে বেমতন্তুগুলো আছে না, বেমতন্তু কি দিয়ে তৈরি বলতো? বেমতন্তু আমাদের কিন্তু টিবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। বেমতন্তু কিন্তু ফাঁপা হয়, অনেকগুলো টিবিউলিন প্রোটিন থাকে এরকম লম্বা। এই টিবিউলিন প্রোটিনগুলো কাইনেটোকোরের কাছে এসে খসে যায়। খসে গেলে কি হবে? আমাদের বেমতন্তুগুলো ছোট হয়ে যাবে, কিন্তু ক্রোমোজোমটাকে ছেড়ে দিবে না। ব্যাপারটা এরকম, এটা বেমতন্তু, এটা ক্রোমোজোমটা এরকম করে ধরে আছে। এখান থেকে টিবিউলিন প্রোটিন খুলে যাচ্ছে, যত খুলে যাচ্ছে ক্রোমোজোমটা আস্তে আস্তে মেরুর দিকে যাবে, কিন্তু ছেড়ে দিবে না একে, খুলে যাচ্ছে। মানে বড় ক্লাসে যখন একটা কাইনেটোকোরের ছবি দেখবে তখন বুঝতে পারবে ক্লিয়ারলি। তো কি বললাম? টিবিউলিন প্রোটিনগুলো যত ছোট হবে আমাদের এই ক্রোমোজোমগুলো ততই বিপরীত মেরুর দিকে গমন করবে। এবং একটা জিনিস এরকম আছে, তুমি যদি এটাকে টানো, এটা কেমন দেখতে হবে? এদিকে যদি টানো, ক্রোমোজোমটা এরকম দেখতে হবে না? তো আমি এরকম করেই এবার ছবিটা আঁকবো। এই হচ্ছে ক্রোমোজোম, এই হচ্ছে ক্রোমোজোম, এই হচ্ছে ক্রোমোজোম। ঠিক এটা, এগুলো সেম এরকম হবে। বেম, ক্রোমোজোমাল বেমগুলো বা কাইনেটোকোর যেগুলো বেম, সেগুলো কেমন হয়ে যাবে? এরকম ছোট হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর ছোট হয়ে যাচ্ছে। এই যে মেরুর দিকে গমন ক্রোমোজোমগুলোর, এটাকে বলে অ্যানাফেজিও চলন। তাহলে অ্যানাফেজিও চলনের একটা কারণ কি? কাইনেটোকোর বেম বা ক্রোমোজোমাল বেম তন্তুগুলির টিবিউলিন প্রোটিনগুলো হারিয়ে যাওয়ার ফলে বেম তন্তুগুলো ছোট হয়ে যায়, যার ফলে ক্রোমোজোমগুলো মেরুর দিকে গমন করে। বোঝা গেল? তাহলে এই জিনিসটা আশা করি আমরা বুঝলাম। এছাড়াও আমাদের এই যে পোলার বেম তন্তুগুলো আছে না, এই পোলার বেম তন্তুগুলো কিছু প্রোটিন আছে, কাইনেসিন প্রোটিন এখানেও থাকে। এরা কি করবে? এই কাইনেসিন প্রোটিনগুলো একে অপরকে ঠেলে। এই যে এখানে কিছু প্রোটিন থাকে, এই প্রোটিনগুলো কি করবে? একে অপরকে ঠেলবে। এ একে এদিকে ঠেলবে, এ এদিকে এদিকে ঠেলবে, যার ফলে কি হয়? আমাদের এই যে সেন্ট্রোজোমগুলো আছে আরো বিপরীত মেরুর দিকে যেতে থাকে। ঠিক আছে? এ যদি এ একে ঠেলছে, এ একে ঠেলছে, তারপরে কি দুইজনে বিপরীত মেরুর দিকে যাচ্ছে, এই দুইজনই পোলার দিকে যাচ্ছে, পোলের দিকে যাচ্ছে। এটা বিপরীত মেরু, এটা বিপরীত মেরু যাবে। তাহলে এই হচ্ছে অ্যানাফেজ দশা। এবার অ্যানাফেজ দশায় যদি ক্রোমোজোমটা মেটাসেন্ট্রিক হয়, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে, এটাকে যদি টানো, তাহলে ক্রোমোজোমটা কেমন দেখতে হবে? এরকম দেখতে হবে। এটা কেমন দেখতে হলো? ভি এর মতো দেখতে হলো। এবার যদি ক্রোমোজোমটা সাব মেটাসেন্ট্রিক হয়, তাহলে সেটাকে যদি তুমি টানো, এটা কেমন দেখতে হবে? এরকম দেখতে হবে। এটা কার মতো দেখতে হলো? এল এর মতো। তাহলে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি এর মতো দেখতে হয়, সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম এল এর মতো দেখতে হয়। এবার যদি ক্রোমোজোমটা আমাদের কেমন অ্যাক্রোসেন্ট্রিক হয়, অ্যাক্রোসেন্ট্রিক হয়, তাহলে সেটা টানলে কেমন হবে? এরকম হবে না? এটা কেমন দেখতে হচ্ছে? জে এর মতো। আর যদি দাগ দিয়ে দিই, আর যদি ক্রোমোজোমটা টেলোসেন্ট্রিক হয়, সেটাকে যদি টানো, সেটা কেমন দেখতে? আই এর মতো দেখতে হচ্ছে। তো বইয়ের মধ্যে পাবে, এই জায়গাটা এমসিকিউ এর জন্য মনে রাখবে। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি এর মতো দেখতে হয় অ্যানাফেজ দশায়, সাবমেটাসেন্ট্রিক এল এর মতো, অ্যাক্রোসেন্ট্রিক জে এর মতো, টেলোসেন্ট্রিক কেমন হয়? আই এর মতো দেখতে। বোঝা গেল আশা করি। এবার আমাদের ক্যারিওকাইনেসিসের লাস্ট যে স্টেপ, সেটা হচ্ছে টেলোফেজ দশা। এবার টেলোফেজ দশায় কি হয়? এই হচ্ছে আমাদের কোষ। একটু
বড় বাকি জায়গা আশা করি হবে। এই হচ্ছে আমাদের কোষ, আমাদের এদিকে আছে। আর আরেকটা জিনিস বলি, যে এই অ্যাস্ট্রাল রশ্মিগুলো আছে না, এগুলো আমাদের এই কোষ পর্দার মধ্যে থাকা বিভিন্ন অ্যাক্টিন প্রোটিনের সঙ্গে যুক্ত হয় এই কোষ পর্দার কাছাকাছি, এবং এরাও আমাদের পোলের দিকে যেতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে এবার টেলোফেজ দশার যে প্রধান বৈশিষ্ট্য, আমাদের যে বেম তন্তু সেগুলো অবলুপ্ত হয় এবং ক্রোমোজোমগুলো আমাদের শেষ প্রান্তে বিপরীত মেরুর দিকে এসে পৌঁছায়, এবং তাদেরকে ঘিরে নতুন করে নিউক্লিয় পর্দা তৈরি হয়, নতুন করে নিউক্লিওলাস তৈরি হয়, বেম তন্তু অবলুপ্ত হয়। তাহলে এই ব্যাপারটা দেখো, প্রোফেজ দশা যা যা করলে ঠিক তার উল্টা বললে। এখানে বেম তন্তু শুরু হচ্ছে, এখানে বেম তন্তু অবলুপ্ত হচ্ছে। এখানে কি বললাম, নিউক্লিয় পর্দা অবলুপ্ত হচ্ছে, এখানে নিউক্লিয় পর্দা তৈরি হচ্ছে। নিউক্লিওলাস অবলুপ্ত হচ্ছে, নিউক্লিওলাস তৈরি হচ্ছে। নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে যাচ্ছে, এখানে নিউক্লিয়াসে জল ঢুকছে, জলের সংযোজন হচ্ছে। এবং যখনই নিউক্লিয়াসে জল ঢুকবে, আমাদের ক্রোমোজোমগুলো আবার সূত্রাকার হয়ে যাবে, তুমি আবার অস্পষ্ট ক্রোমোজোম দেখতে পাবে। বুঝা গেল? এবং তার সাথে সাথে আমাদের এই যে কোষ পর্দাটা আছে, কোষ পর্দাটা আস্তে আস্তে ভাঁজ হওয়া শুরু করবে, এবং করে ভিতরের দিকে ভাঁজ হয়ে এবং সাইটোকাইনেসিসের দিকে যাবে। তাহলে আজকে আমরা করলাম ক্যারিওকাইনেসিসের 4টা ধাপ: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আশা করি ক্লিয়ার হয়েছে। এমন কিছুই না কঠিন, একদম সিম্পল সোজা জিনিস। বাড়িতে পড়বে ভালো করে বই দেখে। এই হচ্ছে আমাদের প্রান্তিকের বই, এটা পড়বে, এবং আমি সপ্তাহে 1টা-2টা করে ক্লাস দেওয়ার চেষ্টা করব। এই যে কোষ চক্রে আমরা মাইটোসিস বা বিভাজন দশা আমরা পড়লাম, পরের দিন আমরা সাইটোকাইনেসিসটা পড়বো, উদ্ভিদ সাইটোকাইনেসিস, প্রাণী সাইটোকাইনেসিস, এগুলো আমরা পড়বো। তারপরে ক্লাসে মিয়োসিস, এভাবে আমরা চ্যাপ্টারটা শেষ করে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা অবশ্যই ছবি প্র্যাকটিস করবে এই দশাগুলা। পরীক্ষায় মেটাফেজ বা অ্যানাফেজ দশার ছবি দিবে এবং দিয়ে বলবে যে মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো, এটি মেটাফেজ কোষের এবং তার বৈশিষ্ট্য লেখো। ছোট কোশ্চেন আসতে পারে। যা যা পড়ানোর সময় বললাম তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখবে। এইটুকুই আজকে ভিডিওতে বলবো, আর পরের ক্লাসে আমাদের আবার দেখা হবে। থ্যাংক ইউ।